বিবেক সমন্বয় মঞ্চের তৃতীয় বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের সর্বশেষ অনুষ্ঠান নাটক কানামাছি হব। নাট্যকার মৈনাক সেনগুপ্ত, আলো পার্থ চট্টোপাধ্যায়, রূপসজ্জা প্রশান্ত পাল, আবহ সৈকত সিং, আবহ প্রক্ষেপণ দেবাশিস নন্দী, মঞ্চ ভাবনা সৌম্য পাল, মঞ্চ নির্মাণ শান্তনু বসু ও পাঁচু গোপাল। বিভিন্ন চরিত্রে রূপদান করছেন সৌমিত্র নারায়ণ সুর, অভিজিৎ মজুমদার, লিপিকা দাস, অমিতায়ু চ্যাটার্জি, দীপিকা দাস, অভিজিৎ গাঙ্গুলি, বিমান বসু ও সৌম্য পাল। সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় সৌম্য পাল। শুরু হচ্ছে নাটক কানামাছি হো। আপনার পক্ষে প্রমাণ করা সহজ হবে না যে আপনি শ্রী
পাঠাবে, কিন্তু তার পক্ষেও প্রমাণ করা কঠিন। কিন্তু আমার প্রমাণের দরকার হবে না। আমি এই মুহূর্তে প্রমাণ করতে পারি যে আমি একলব্য। সত্যি তো বিশ্বাস হচ্ছে না। মানে আমি সব একলব্যের পাশে বসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, এই আপনি সদানন্দ পার্টি কি করেছে পৌঁছলেন? এবার তো মনে হচ্ছে আপনি সত্যি সত্যি গাঁজা খেয়ে এসেছেন। হ্যাঁ, আরে মশাই, এটা সদানন্দ পার্ক হবে কেন? এটা নন্দন কানন, স্বর্গের জগার স্পট। চলে আমি রোজ সকালে মতো মর্নিং ওয়াক করতে করতে সদানন্দ পার্কে গেলাম, আর আপনি বলছেন আমি স্বর্গে চলে আসছি। তাই হয় মশাই, কে কখন টুক করে স্বর্গে পৌঁছে যায় সে কে নিজে বুঝতে পারে। অবশ্য আমারই ভুল হয়েছিল, প্রথমে দেখেই বোঝা উচিত ছিল যে নতুন ইম্পোর্ট। যাকে ছাড়ুন, অধিকার খবর কি বলুন? কারণ বসে দাঁড়ান, আমি মরছি, মানে মরে গেছি নিজের জ্বালা, কিছুই ব্যবস্থা করে আসতে পারিনি। ওদিকে বাড়ির কি অবস্থা কে জানে? আপনি বসে খোঁজ গল্প জুড়ে দিয়েছেন। কিছু ভাববেন না, আপনি তো এখন আর ফিরে গিয়ে বিলি বন্দোবস্ত করে আসতে পারবেন না। তার চেয়ে এখানে এসেছে ফুর্তিতে থাকুন। পরশুরাম পড়েননি, জানেন না? মায়া প্রপঞ্চময়। আচ্ছা ছাড়ুন সব কথা। এই সিঙ্গুরে গাড়ি কারখানা কত দূর এগোলো? মানে এই ন্যানো গাড়ি কবে বাজারে আসছে? এখানে এসে এসব খবর পান কি করে? কেন পাবো না? রোজই তো আপনার মতো কেউ না কেউ এখানে আসছে, তাদের কাছে লেটেস্ট সব খবর পেয়ে যায়। ছাড়ুন, আপনার কথা বলুন। আমার কথা কি? মশা দাঁড়ান, আজ আপনার কথাগুলো তো হজম করে নিন। ছেলে পুলে এই নিয়ে সংসার, ছোট ভাইটা বিয়ে দেবো বলে ভাবছিলাম, সব গন্ডগোল হয়ে গেল। কেন? ইনকাম ট্যাক্সের লেগাল ভাইটা একদম ফেসে যাবে, কিছুই ব্যবস্থা করে আসতে পারিনি। আপনার ভাই করে কে? মানে আমারই দুনিয়া, তবে একদম তো বুঝে উঠতে পারেনি এখনো। ওসব কিছু ভাববেন না, দেখবেন আপনার এলাকা থেকে প্রায় কেউ না কেউ আসছে, তাদের কাছে লেটেস্ট সব খবর পেয়ে যাবে। চিন্তা কিসের? আচ্ছা শুনুন না, আপনি বলছিলেন না আপনি একটা সিনেমা দেখেছেন একলব্য, অমিতাভ বচ্চনের, ওটা কি আমাকে নিয়ে? মানে আমার না এখনো দেখা হয়ে ওঠে। সিনেমাটা দেখা হয়নি না। মানে এখানে সিনেমা দেখা যায় নাকি দাদা? দেখা যায় না মানে? আলবাত দেখা যায়। এটা স্বর্গ মশাই, স্বর্গ। কুর্তির সব মশলা এখানে পাবেন। অবশ্য লোকাল কেবলে একটু পুরনো সিনেমা দেখায়, তবে ছোড়া পথে নতুন সিনেমা ডিভিডি চলে আসে। এটা জানেন এখনো আসেনি। আচ্ছা আপনি আমার প্রশ্নের জবাবটা কিন্তু এখনো দিলেন না। দিচ্ছি দাদা, দিচ্ছি। মানে কি বলবো, আপনার কথাগুলো একটু হজম করে নি না। সিনেমাটা থেকে আপনাকে নিয়ে নাও, মানে আপনার কথাটা, আপনার নামটা ধার করে যে বলতে পারে, তবে সিনেমাটা ঠিক কি নিয়ে পুরোটা দেখবার পরে আমিও বুঝে উঠতে পারিনি। কি আশ্চর্য! আরে মশাই, আমি তো একটা মহাকাব্যিক চরিত্র নাকি? আচ্ছা ধরুন সিনেমাটা যদি একলব্য মানে আমাকে নিয়ে নাও হয়, কিন্তু একলব্য তো কারোর একটা পিতৃদত্ত না, অত তার জীবনী জীবনী তার জীবনী সম্পর্কে কি জানতে চায় বলুন তো? কেন? সেই সিনেমা চলবে? চলবে না। সিনেমা বানাতে গেলে মশলা চাই, মশলা একদম ওই 5 পয়সানি মশলা, অনেকটা ওই স্বপ্নের মতো, যার না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু। এই ধরুন আপনি স্বপ্নে দেখছেন আপনি আপনার প্রেমিকাকে নিয়ে সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে ফুচকা খাচ্ছেন, আর দুই হাত ধরে গান করছি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। পরক্ষণে দেখবেন একদল গুন্ডা আপনাকে পাহাড় থেকে ফেলে দিচ্ছে। আপনি বাঁচানোর জন্য চেষ্টা করছেন হিরোর মতো, ঢিসুম ঢিসুম, পারছেন না, গলা শুকিয়ে কাঠ, প্রাণ ভয়ে চিৎকার করছেন বাঁচাও বাঁচাও, কিন্তু চিৎকারও করতে পারছেন না।
বুঝলেন বলবেন? কানে কালা জম জম জমকে ঝুমরাজ সে তো জমালয় থাকে। তা আমি তো জমালয়ে এসেছি। আরে না না, এটা নন্দনকানন, স্বর্গের জগার্স পার্ক। জগার্স পার্ক? হ্যাঁ। মরণ। তা জমালয়টা কোন দিকে শুনি? ওই যে ঝুমের দক্ষিণ দুয়ারে। ও তাহলে ওখানে যাই। হ্যাঁ। চলি। এক্সকিউজ মি, যাচ্ছি একটা শুভ কাজে জমের সাথে বোঝাপড়া করতে, ঠিক পিছু থেকে ডেকে দিলে বাগড়া মেরে। এই বেয়াক্কেলে জমদূতগুলোকে আমি একদম সহ্য করতে পারি না। এই কে রে? কে আপনি? ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আপনি, মানে তুমি কোয়েল না? বোঝো কাণ্ড, আপনি ওনাকে চেনেন? নামটা তো বেশ জেনে ফেলা হয়েছে। হ্যাঁ আমি কোয়েল তো। তো তুমি আমাকে চিনতে পারো না? এই গপিতে জমানো কথাবার্তাগুলো শুনলে গা হাত পা একেবারে ভিড়ই করে। আমি কি রাগে কখনো মরেছি যে সব কটা জমদূতকে চিনে রাখবো? আমি জমদূত নই, আমি জিত। কেন করেছে? কেন ভুল মারছেন ও সাহেব? হ্যাঁ, কেন ভুল মারছেন? একটু আগে বললেন আপনার নাম শ্রী অজিত বোস। কিন্তু ওই কোয়েল না, ইয়ে করে আমাকে চিন্তা চিন্তা বলে ডাকতো। চিন্তা? হয়ে গেল। আপনি ওনার জিত, উনি আপনার কোয়েল। আপনি যা সিনেমা কর, এবার এই নন্দনকাননে জিত কোয়েলের সিনেমায় রিমেক বানিয়ে ছাড়বেন দেখি। এই আমাকে নিয়ে এত হাসাহাসি কিসের শুনি? না না, আপনাকে নিয়ে নয়, আপনাকে নিয়ে নয়, আমি ওনাকে বলছি। তার জিত কোয়েল জুটি কোন সিনেমাটা বানাবে? হ্যাঁ, নাটের গুরু, 100% লাভ, নাকি বেশ করেছি প্রেম করেছি? প্রেম? কে করবে? ঝাঁটা মেরে মুখ ভেঙে দেবো না। এই প্রেমের চোটে আজ আমি মরলাম। তুমি তো চটে যাচ্ছ কেন? না চটবে না, রসগোল্লা খাওয়াবে। তুমি মজা করছেন। আচ্ছা কোয়েল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি? না পারিনি, আমার বলে মাথা ঠিক নেই। মনে করো না, সেই বিবেকানন্দ স্কুল, রসতলা, আমি তোমার দাদা ধ্রুব শ্রবণ করতাম। বল্লভী, দীপিকা, সব তোমার সঙ্গে
কাজেরিয়া মহিলা তোমার গলার টিপে একটা তাহলে আমার মনের কথাটা না শুনে আমাকে ভোর রাতে টুক করে তুলে নিলে। বুঝো কাণ্ড। আপনি কে বলুন তো? গোলকদা। গোলাপ চিন্তা উনি ওকে বিবেকানন্দ স্কুল। এখানে সবাই বিবেকবান, যেদিকে তাকাবে সেদিকে সবাই বিবেকবান। সবাই বিবেকবান, সবাই বিবেকবান, কিন্তু উনি এখানে আবির্ভূত হয়েছেন ফ্রম অরিজিনাল মহাভারত, অরিজিনাল একলব্য। মহাভারত? এই জমের বাড়ি এসে কি শেষে আমায় মহাভারত পড়তে হবে? না না, আমি নেই। ওই একটুখানি বসে যাও, আমি নেই। একটু বসো। আমি নেই। আরে এই একটু বসো বসো না, না। এই বসো না। জিদ্দা জিদ্দা আপনার কোয়েল তো দোয়েল পাখির মতো শীষ দিতে দিতে উড়ে চলে গেল। আপনার জিদ কোয়েল জুটি 100% লাভ তো মায়ের ভোগে। বাতিল তো বেশি না, আমার কথা বাতিল। মানে আমি ভাবছি আপনার লাইফটাও সাংঘাতিক ইন্টারেস্টিং। কেন যে এখনো আপনাকে নিয়ে সিনেমা বানানো হয়নি আমি সেটাই ভাবছি। সিনেমা বানানো অনেক অসুবিধা মশাই, নায়িকা ঢোকানোর জায়গা নেই যে। আচ্ছা আপনাকে একটা কথা বলবো, মনে করবেন না তো? হ্যাঁ বলুন না বলুন। দ্রোণাচার্যের উপর আপনার রাগ হয় না? জি 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 জি। আরে মশাই উনি আমার গুরুদেব, গুরুর উপর তো পুরো রাগ করতে আছে। এইটা জিজ্ঞাসা করতেই সাহস পাচ্ছিলাম। আমরা সব মহাভারতের মহান চরিত্র, আমাদের মতো রক্ত মাংসের মানুষ তো না। কিন্তু ছোটবেলা থেকে যতবারই মহাভারত পড়েছি ততবারই মনে হয়েছে আপনার উপরে অমানসিক অত্যাচার করা হয়েছে। তখন তো আর ভাবিনি এই সদানন্দ পার্কে বসে একদিন আপনার সঙ্গে আড্ডা মারবো। আবার ভুল করছেন। আরে মশাই এটা সদানন্দ পার্ক নয়, এটা নন্দনকানন। এই দেখছেন তো, এই ভুল হয়ে গেল। যাকে যেটা বলছিলাম, মানে এই উঁচু জাতের লোকেদের বরাবরের স্বভাব নিচু জাতের লোকের উপরে পা দিয়ে যাওয়া। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যদি উঁচু জাতের লোক হতেন পারতো আপনার উপরে এই অমানবিক ব্যবহারটা করতে? এই ছাড়ুন ওসব পুরনো কথা বাদ দিন। এটা বলেছেন আপনি ছাড়তে চাইলে ছাড়তেই পারেন, আপনাকে আমি জোর করবো না। কিন্তু আমার যেন মনে হচ্ছে আপনি কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। আচ্ছা, দ্রোণাচার্য আপনাকে কি এমন শেখালো যে আপনার কাছে গুরুদক্ষিণে চলে গেল? আপনি তো বোধহয় সেলফ মেড ম্যান। অনেক কষ্ট এতদিন ধরে বুকে জমিয়ে রেখেছিলাম, কাউকে বলিনি। এই অল্প সময় না আপনাকে দেখে আমার বড্ড ভালো লেগে গেছে, তাই বলছি। আমুলটা তো গেছে, এবার উঠলে যদি গুরুভক্ত ইমেজটাও চৌপাট হয়ে যায়। সত্যি বলছি রাগ হয়, প্রচন্ড রাগ হয়, শুধু দ্রোণাচার্যের উপর নয়, নিজের উপর হয়, নিজের উপর। বয়সটা কাঁচা ছিল তো, লেখাপড়া বিশেষ একটা করিনি। যে লোকটাকে বাপের চাইতে বেশি ভক্তি করতাম, সে এসে যখন বললো আবু কিছু কিচ্ছু চিন্তা ভাবনা না করে খচাম করে দিলাম। এই এক মুহূর্তের ভুলের জন্য সারা জীবনটা আমার নষ্ট হয়ে গেল। এখন ফালতু একটা ইমেজের চক্করে পড়ে আছি, কেউ বার্তা দেয় না, কেউ না কেউ না। এই বদলা দিতে ইচ্ছা করে না, দ্রোণকে শাস্তি দিতে? প্রচন্ড ইচ্ছে হয়। এতে কিসের জোরে গল্প বলুন তো? আমার পুরো আমলটাই তো লোকটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এইবার জমিয়ে সিগারেটটা ধরানো যাবে। হ্যাঁ না, বললাম তো না। কি লজ্জা করে
করে না তোমার? বাপ জ্যাঠার বয়সী লোকের কাছে দেশ নিয়ে চাইছো? সিগারেট খাবো সেটা লজ্জা কি আছে মশাই? আমি তো আর আপনাদের সামনে কোনো মেয়ে নিয়ে ইন্টু পিন্টু করছি না। কি যাতা বলছো? হ্যাঁ, কাকে কিরকম, কার সাথে কিরকম কথা বলতে হয় জানো না? হ্যাঁ, কি নাম হয় তোমার? আমাকে চেনেন না? না, মানে আমার বাবাকেও চেনেন না? বললাম তো না। একটা দেশলাই গাড়ির জন্য কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে দেখছি। আরে মশাই, অর্জুন অর্জুন পুত্র অভিমন্যু, কি কপাল আমার! আপনাকে তো ঠিক চিনলাম না। ওনাকে চিনবেন না, উনি আজই এখানে নতুন এসেছেন। না না, আমি এটা বুঝতে পারছি না। তুমি আমাকে নয় না চিনলে, তুমি ওনাকে কেন চিনতে পারলে না? কেন, উনি কি ওনার কাউন্সিলর? ওনাকে চিনে রাখতে হবে আমাকে? উনি একলব্য, মহাভারতের এক মহান চরিত্র। উনিও মহাভারতের আরেক ট্র্যাজিক ক্যারেক্টার, কিশোর বীর অভিমন্যু। তোমার তো পূর্ব পরিচয় থাকার কথা। বুঝলে, মহাভারতের চরিত্র হলেই চিনে রাখতে হবে। তো মহাভারতটা পড়েছেন নাকি ওই ভ্রমণ চিত্রকথার ছবিতে গল্পই দেখেছেন? কতগুলো ক্যারেক্টার ছিল বলুন তো? ব্যাসদেব আমাকে যে কটা সিনে দিয়েছে আমি শুধু তাদেরকেই চিনি, ব্যাস। ভাই, ওটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তারা না করে যা বলো বলে ফেলো। তোমার হাতের সিগারেটটা একবার দেখাও। বুঝলে, এক পিসি আছে এটাও দেখা পারবেন? বলুন। তুমি রাজপুত্র, এত বড় বংশের সন্তান, তোমার একটা প্রেস্টিজ নেই, তুমি কিনা হুইস্কেট ঠুকছো? এই বাজারে এই ব্যান্ড জোড়াতেই আমার ফেটে যাচ্ছে। ফালতু না ঘেটিয়ে না রেসে থাকলে ঠিক আমি পাতলা হয়। চেষ্টাই দাও, তোমাকে আমি 555 খাও। আমার কথা শুনে 2 মিনিট এখানে চুক্তি করে দাও। 2 মিনিট চুপচাপ শুনুন। আপনি বলছিলেন আপনারও বদলা নিতে ইচ্ছা করে, শুধু বুড়ো আঙুলের ব্যবহার পাচ্ছেন না। ধরে নিন আপনি আপনার বুড়ো আঙুল পেয়ে গেছেন। কি হেয়ালি করছেন? আপনার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনার সর্বনাশ কে করেছে? দ্রোণ। দ্রোণ? ওই বাচ্চা ছেলেটাকে যে 7 জন মিলে মেরেছিল তার মাথাতে ছিল দ্রোণ। দ্রোণ? তার মানে আপনাদের দুজনের টার্গেট কম। হ্যাঁ। দুজনে মিলে একসাথে লড়লে শত্রুকে ফিনিশ করতে কতক্ষণ? ও, তা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, আপনার এই ব্যাপারে এত উৎসাহ। 30 বছর ধরে ক্রিমিনাল প্র্যাকটিস করছি বলাই। আরে এরকম একটা কেস পেয়ে ছেড়ে দেবো? তাছাড়া এই নতুন জায়গায় যদি এরকম একটা বড় মাপের দিক বাবাতে পারি তাহলে তো কষার একদম জমে ঠিক। চিন্তা করবেন না, আমি আপনার কাছ থেকে ফিস নেব না। কে বলতে পারে ক্লাইম্যাক্স পাল্টে যদি মহাভারতের একটা রিমেক বানাতে পারি তাহলে ব্যাসদেবের মতো আমিও অমর হয়ে যাব না? ব্যাসদেবের মতন আমিও অমর হয়ে যাব না? মরার পর আবার অমরত্ব প্রাপ্তি। এই যে আপনাদের খুঁজে শেষ হলো, এটা দেশলাই গাড়ির জন্য আজব আসলাম। আসছি ভাই, আসছি 1 মিনিট। এই, আসো পাঞ্চা। দাঁড়াও, 2 মিনিট দাঁড়িয়ে সিগারেটটা শেষ করে যাও। বুঝতেই তো পারছো পৃথিবী থেকে আজকেই এসছি, তোমার সম্পর্কে হেভি করতো। মেলা না হেঁটিয়ে না ভান্তরা না করে যা বলার বলে ফেলতে। হ্যাঁ হ্যাঁ, বেশি খেজুর করার দরকার নেই। মানে আপনি বলবেন না আমি? না, আমি না, আমিও আপনার মতো তো গুছিয়ে বলতে পারবো না। আপনি আমি বলি, আচ্ছা ভাই, এই তোমাকে যেরকম অন্যায় মতো মারা হয়েছিল, এ তোমার কারোর উপর রাগ হয় না? অদ্ভুত না বলেন তো মশাই, রাগ হবে না? আপনার সঙ্গে যদি এরকম একটা কেস হতো, আপনার মনটা গরম হতো না? প্রচন্ড রাগ হতো। আরে সবে বিয়ে হয়েছে, বউ নিয়ে ফুর্তি ফাট্টা করার সময় তা না সবাই মিলে ভুজুম ভাজুম দিয়ে আমাকে
চক্র বয়ে ঢুকিয়ে দিল। কতটুকু বয়স তখন আমার, আর এই 7-7টা লোক মিলে পুরো কাবাব বানিয়ে ছেড়ে দিল আমাকে। এখন অবশ্য সময়ের সাথে সাথে রাগটা পড়ে এসেছে। করতে দিও না, রাগ একদম করতে দিও না। তুমি বেতনবাবুর কাছে জানো তো? আপনাকে তো আগেই বলেছি, ওনাকে আমি ভালো করে চিনি না। আচ্ছা, উনি এই যুদ্ধের সময় কোন পক্ষে ছিলেন বলুন তো? পাণ্ডব কৌরব পক্ষ না পাণ্ডব পক্ষ? কোনো পক্ষে থাকারই প্রশ্ন নেই ভাই। যুদ্ধের অনেক আগেই আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলাম। এই ঘটনাটা আমি ইয়ের কাছে, উত্তরের কাছে শুনেছি। বাবা বেলা গল্পের বই পড়ার অভ্যেস আছে? হ্যাঁ, মনে পড়েছে। দাঁড়ান, বলছি। দ্রোণাচার্য আপনার কাছ থেকে পুরো আঙুলটা নিল গুরু দক্ষিণায়, এবং তারপরে আপনাকে পুরো আঙুল দেখিয়ে চলে গেল। সেই দ্রোণাচার্য যার নির্দেশে তোমাকে কুকুরের মতো মারা হলো। তোমাদের ইচ্ছাটা করছে না দুজনে মিলে একসঙ্গে বদলা নিতে? আপনারা ভুল করছেন। দ্রোণাচার্যের ওপর আমার কোনো রাগ নেই, কেননা দ্রোণাচার্য ছিলেন আমার শত্রুপক্ষের সেনাপতি। উনি যদি আমার দয়া দেখাতেন তাহলে তো ওনার চাকরি নিয়ে টানাটানি হয়ে যেত। আর আমি তার কথায় কিন্তু মুখে প্রবেশ করিনি। এর জেঠু আমাকে বললেন যে তুই ঢোক, কেননা আমরা কেউ মুখে ঢুকতে জানি না, আমরা তোর পেছন আসছি। যে বলা সেই কাজ। আমি গিয়ে মুখে ঢুকে পড়লাম। ও মা, পেছন ফিরে দেখি কেউ কোথাও নেই, সব আর যদি রাগের কথাই বলেন তাহলে জেঠুর উপরে প্রচন্ড রাগ হয়। বুঝতে পেরেছেন? প্রচন্ড রাগ হয়। অনেক সময় ভেবেছি কিছু একটা করে, কিন্তু অত বড় ঘটনার কথা ভেবে পর পিছিয়ে বড় দেরি করে ফেলেছে। শুভ কাজে আর দেরি করতে হয়। চলো আজকে খুলে বার করে দিন। আমরাও তোমার সঙ্গে আছি। কিন্তু এতে আমার কি লাভ? একটা করে অন্যায়ের প্রতিবাদ করবে, আর তুমি ওকে সাহায্য করবে, আর ও তোমাকে সাহায্য করবে। না, ওসব ঝামেলার মধ্যে আমি নেই। এই আপনার মতো বীর সামান্য ব্যাপারে ভাবতে যাচ্ছেন? ভেবে দেখুন, অনেকদিন আপনি হেডলাইনের বাইরে চলে গেছেন। একলব্য বলতে এখন আপনাকে কেউ বোঝে না, অমিতাভ বচ্চন সিনেমাটাকে বোঝে। এর একটা সুযোগ পেয়ে হাতছাড়া করে দেবেন? ঠিক আছে, এত করে যখন বলছেন চলো, গেমকে খুঁজে বার করতে হবে, আগে পরস্পর হবে। চলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে তুমি এখন এখানে? হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে এসেছি। ভাড়া উঠে তোমাদের কথাবার্তা শুনছিলাম। আরে বাবা, যদি আগে দেখতে পেতাম না সিগারেটটা ধরাতাম না, ফালতু নষ্ট হলো। কিছু বললে? না, তোমায়। চলো অভিমন্যু, যে কাজে যাওয়া যাচ্ছে যাওয়া যাক। কথা যাবেন না, চুপচাপ এখানে দাঁড়ান। লজ্জা করে না? দুটো ছেড়ে দিলে বাচ্চাদের মাথা থেকে খাচ্ছে। আরে চেনেন না, জানেন না, এটা আপনাদের ধমকাচ্ছেন কেন বলুন তো ম্যাডাম? শুনছে কথা বলুন। ইনি দ্রৌপদী। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আমার আগেই বোঝা উচিত ছিল। ওই সাইড থেকে অনেকটা এ সরকারের বিজ্ঞাপনের রূপাকাঙ্গুলির মতোই লাগছিল। সিনেমা সিরিয়াল দেখে আমরা মাথাটা একেবারেই গেছে। দ্রৌপদী হলে রূপা গাঙ্গুলির মতো হতে হবে, রামকৃষ্ণ হলে গুরুদাসের স্টাইলে কথা বলতে হবে। এখন সিনেমা দেখতে প্র্যাকটিস করতে কখন? হ্যাঁ, চুপ! একদম কথা বলার চেষ্টা করবেন না। ওদিকে নিয়ে কোথায় যাচ্ছিলে? ভেবেছেনটা কি? আমি কিছু বুঝতে পারিনি না? আমাদের ভুল হয়ে গেছে। আমার একটা কথা বলবেন না। আচ্ছা, আপনি তো বড় বীর। এরকম একটা জঘন্য চক্রান্তের স্বামী হতে আপনার দেখে একটু মাত্রা না? এইটুকু বাচ্চা ছেলেকে দিয়ে তার বড় মাত্রা আবার কথা হবে তো নতুন
ওই রকম একটা বিরাট মনের মানুষ সারা বাড়িতে খুঁজে আনন্দ দেখি। ম্যাডাম আমাদের ভুল, আমার ভুল হয়ে গেছে। মানে আমাদের আর হবে না বড় মা, বলছি তো আর হবে না। এবার তাহলে আমি চাই। আমি কি আপনার কাছে গান শুনতে পেয়েছি? না, কোথাও যাবেন না, চুপচাপ এখানে দাঁড়ান। ছেড়ে দিন না ম্যাডাম, বললাম তো ভুল হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দিন। আমি কি আপনাকে বলেছি আর কখনো এরকম করবেন না? আপনি না, আমি বলেছি ভুল করলেও ঠিক করে করবেন। বড় মা কি হেয়ালি করছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সত্যিই কিছু বোঝা যাচ্ছে না। আমি বলছি আপনাদের চিন্তা ভাবনাটা ঠিক, প্রশংসা করারই মতো, কিন্তু আমাদের টার্গেটটা ঠিক করুন। কি হবে এরকম একটা ভালো মানুষকে মেরে? মুরত ঠাকুরের কদিন 5,000 টাকা মরণ তো দেখি। তুমি কার কথা তবে বলছো? তো বুঝি। কার কথা বলছো? কেন বুঝতে পারছিস না? তোর বাবার কথা বলছি। কি বলছো কি তুমি? আমি যা বলছি ঠান্ডা মাথাতেই বলছি। আমার সব ভুলিয়ে যাচ্ছে। আমি কিন্তু মুহূর্তে উত্তেজনা বশে কথা বলছি না। ফিরে আসছি। আমার কথাটা ভাবুন তো। এমন একটা দিন, খারাপ কারণে, হারাতে, তীরন্দাজি প্রতিযোগিতা হারিয়ে দিলেন বুলসাই। না, আরে বিশেষ নাই। হাতে সাথে আমার হৃদয় ছিপে দিল। গলা পড়ে একবারের জন্য ভাবিনি এই মুহূর্তে লোকটা চাল নেই, চুলো নেই, আমায় খাওয়াবে কি, আমায় পড়াবে কি? আমি তো তখন তার পেয়ে ঘুরে তাকে বলে একবারে পিতা। আমার এমনই কপাল, এমন একজন বীর মায়ের সামনে একবারে কি চোখ বিয়ে করলাম একজনকে, বীর পেলাম আরো চার। buy one get one free, এর থেকেও ভালো free। What ফাজলামি করছেন? আমি আমার জীবনের সিরিয়াস প্রবলেমের কথা বলছি। আচ্ছা, আপনার ঘরের মা বোনের সাথে এরা যদি করা হতো, আপনি কি করতেন? এটা তো দিদি স্টাইলে কথা বলছে। আবার কানে কথা। 5-5টা ভাই, 5-5টা ভাই মিলে আমাকে ভাগ করে নিল লটারি করে। আমার ভালো লাগা, মন্দ লাগা কোনো কিছুর দাম দিল না। বললাম ভাবতো, আমাকে বুঝতো, সে হচ্ছে ভীম। আর ওই বদমাইশটা 4 রাত একা থাকতে হবে বলে সারা দেশ ঘুরে 3টে বউ জুটিয়ে এলো। আমার ভালোবাসা, প্রেম, ত্যাগ কোনো কিছুর দাম দিল না। ও এই প্লট নিয়ে স্বপন স্যার প্রেমিকার প্রতিহিংসা সিনেমাটা যে তখন কেন রিলিজ করে কি হলো? স্বপন ঝাড় প্রেমিকা কি ফার্স্ট বকছেন উল্টো পাল্টা? তুমি দেখো নি স্বপন স্যার পোস্টার, বাবা কেন চাকর। এখানে তো আমার সিনেমার সিডি ডিভিডি আছে, পোস্টারটা আছে তো। আপনি থামবেন? রাত দিন খালি সিনেমা সিনেমা সিনেমা। আচ্ছা বৌদি, এটা তো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, মানে অর্জুন পারিবারিক সমস্যা বলতে পারেন, এর মধ্যে আমরা কেন জড়াবো বলুন তো? বেশ, আপনার হাতে বুড়ো আঙুলটি বাদ দিলেন কার নির্দেশে? দ্রোণাচার্য, তাই তো? হ্যাঁ উনি তো পুরো বংশে কেবলমাত্র বেতনভোগ কর্মচারী ছিলেন। হ্যাঁ, আমাদের ওই গ্রেট চ্যাপেলের মতো। আর বাজে বকছেন? অর্জুনের দ্রোণাচার্যের প্রিয়তম শিষ্য কে ছিল? অর্জুন। অর্জুন। আপনার হাতে যদি বুড়ো আঙুলটি থাকতো, আপনি কার প্রতিদ্বন্দ্বী হতেন? অর্জুন। অর্জুনের। অর্জুন দ্রোণাচার্যকে প্রভাবিত করেছিল। এবারও বুঝতে অসুবিধা হচ্ছে? আর জেনে রাখো, তোর এই অকাল মৃত্যুর জন্য দায়ী ওই লোকটাই। কি বলছো কি? আরে আমার মৃত্যুর সময় বাবা ধারে কাছে কোথাও ছিল না। থাকবে তো নাই,
থাকবে তো নাই। আচ্ছা আপনারা বিশ্বাস করেন মার পেটে থাকাকালীন মানুষ কিছু শুনতে পায়, কিছু মনে রাখে? আপনাদের কিছু মনে আছে? না। ওরও ছিল না, থাকতে পারে না। শৈশব থেকে যুদ্ধের মারপ্যাচ শিখিয়ে শিখিয়ে ও শৈশবটাকেই নষ্ট করে দিয়েছে। ছোট থেকে যুদ্ধের কথা শুনতে শুনতে ও জেনে এসেছে, মাতৃগর্ভ থেকেই ও সব জেনে বেরিয়েছে। আসল সময় যখন অর্জুনকে সবাই খুঁজছে তখন বাবা কোথায়? সে বাচ্চাটাকে বাড়ির গুহায় পাঠিয়ে আমি বরাবর দেখেছি। মোক্ষম সময় বিরক্ত কোনো কাজে লাগে না। দুজনের সবার যখন আমি হেনস্থা হচ্ছি তখন বাবু কোথায়? বাবু ল্যাজ গুটিয়ে বসেছিলে, প্রতিবাদ করেছিল একটা বীর, সত্যিকারের পুরুষ কবি। তাকেও শেষ রক্ষা হতো না নিহাল শ্রীকৃষ্ণের কটন মিলসের স্পন্সরশিপে বেঞ্চতে পেয়েছে। ওই সময় থেকে গুজরাটের কাপড়ের কলগুলো রমরমা, তাই না ম্যাডাম? আপনি কি মুখে মুখে সাটা নামাবেন? বড় তুমি বলো তো এখন কি করতে হবে? ইয়ার কবি আমি কায়দা করে অর্জুনকে ডেকে আনছি। আর ধর অর্জুন এলে সবাই মিলে আচ্ছা সেকে ভোলাই দেয়। ওই একটা লোকের জন্য আমাদের সবার জীবন নষ্ট হয়ে গেছে। আর এসব দোষগুলো তো স্বীকার করেনি। কিন্তু এই অর্জুন বাবুর সঙ্গে এই অজিত বাবুর তো কোনো শত্রুতা নেই। নন্দনে হালে গেছে হয়তো, নন্দন কাননে অনেক দিন ধরেই গেছে। এনাকেও চিনতে পারলেন না? ইনি শিখণ্ডী। ঠিক চিনি, ঠিক চিনি। সব ভদ্রলোককে দেখা আছে। রাস্তায় বেরোলে আর চোখে চাউনি ছুটবে আর মুখে স্বীকার করতে লজ্জা পাবে। একদিনে এতগুলো মহাপুরুষ বলাটা ঠিক হবে, মহিলাটা ঠিক হবে তো? দেখুন কোথা কি করি বলুন তো? আপনাদের ওই অর্জুনকে জিজ্ঞেস করুন না, জিজ্ঞাসা করুন না অর্জুন। কত বিরাট হিরো, তাহলে ওই বিহন্নরা শিখেছিল কেন? আরে সে তো চিত্রনাট্যের প্রয়োজনে আমাদের অমিতাভ মতো হিরোকেও ওই বিয়ন্ড শেষ হয়েছিল। লাভারি দেখেননি? মেরে আঙ্গনে মে তোমারা ক্যা কাম হ্যায়, মেরে আঙ্গনে মে। আপনি থামবেন? না, বলতে দিন, বলতে দিন। আমাদের অর্জুন তো ওই আপনাদের অমিতাভের মতন ডিরেক্টরে তৈরি করা হিরো। ওর পক্ষে কটা দিনকে সামনাসামনি তুলতে পারে বলতে পারবেন? পারবেন বলতেন? ছলে আর কৌশল, যেমন বিশ্বনাথকে আপনাকে সামনে রেখে তারপর পীরের বিছানায় শুইয়ে নিজে হাততালি নিয়ে বেরিয়ে গেল। একটা দিন নিজে শুয়ে দেখাতো তো বুঝতাম। তাও অর্জুনের জন্য পড়াতে হয় বীর পুজো, আর আমাদের জন্য বীরের হাসি। আমি সামনে না থাকলে অর্জুন কোনোদিন বিশ্ব জানাতে পারতো? পারতো হারাতে। অথচ একদিনের জন্য ঋণ স্বীকার পর্যন্ত পারে। কিন্তু ফর্মুলাটা হিট করে দিয়ে গেছে। আজকাল ওয়েস্ট বেঙ্গলের বিপ্লবীরাও লড়াইয়ের সময় বাচ্চা আর মহিলাদের সামনে ঢেলে দেয়। লাও ঠেলা সামলাও, আমার কথা ভাববেন না, আমি আপনাদের সঙ্গেই আছি। এর জন্য যদি ন্যায় সংহিতা, মানে এখানে তো ন্যায় সংহিতা চলে না, না মানে আপনার এই অনেকটা এই কুরুক্ষেত্র যুদ্ধের কৃষ্ণ কৃষ্ণ বলে মনে হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের পক্ষে, কি থ্রিলিং! আমার একদিনের জীবনে যে এত কিছু ঘটে যাবে ভাবতেই পারিনি। কি জীবন জীবন করছেন? আপনার জীবন তো আপনি ত্যাগ করে এসেছেন। মানে আসলে প্রেসার তো। বড় মা, তুমি তোমার কাজ শুরু করে দাও, বাবাকে ডেকে আনো। ডাক্তার কোথায় যাবো? ফোন করেই ডেকে আনছি। আমি তোমার বলছি গো। হ্যাঁ, এই নম্বরটা না নতুন নিলাম, যারা প্রচুর ফ্রি টক টাইম দিচ্ছে তো। শোনো না, একটু নন্দনকাননে আসছে গো, প্লিজ এসো না। এখানে না প্রচুর সুন্দর ওয়েদার, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। না শুনবো না।
তোরা আবার কি হলো? যতই আধুনিক হোক না কেন ম্যাডাম, বাবা মায়ের প্রেমালাপ করতে লজ্জা পাচ্ছি। নে নে নে, যা করা তাড়াতাড়ি করতে হবে। অর্জুন যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। বড় মা, ও মা, বলছি বাবার সঙ্গে যুদ্ধ করাটা কি উচিত হবে? আরে আরে, এই তো তুই বাবার সঙ্গে যুদ্ধ করছো না, তুমি ধর্মযুদ্ধ করছো। তোমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। পিয়ার চোপড়ার মহাভারত না, কৃষ্ণ এরকম ডায়লগে দিয়েছিল। আপনার মতো বাঁচার কৃষ্ণ হলে না পাণ্ডবদের কুরুক্ষেত্র যুদ্ধ জিততে হতো। কিন্তু এই যুদ্ধে আমরা জিতবই ম্যাডাম, আমাদেরকে করতে হবে বলুন তো। বেশ, আচ্ছা আপনারা দুজনে গাছের পিছনে লুকিয়ে পড়ুন। আমি এই বেঞ্চটা দিয়ে বসেছি। একলব্য বাবু, অর্জুন এলেই আপনি ল্যাং মেরে ফেলে দেবেন। তারপর সবাই মিলে উত্তম মধ্যম দেবেন। কিন্তু এই মাত্র এই তিনজনে মিলে এই ওই মহা পরাক্রমশালী অর্জুন বাবুর মোকাবিলা করতে পারবো? ভয় পাবেন না অর্জুনা, সে অর্জুন নেই। পাতে আর অম্বলে শরীর একবারে আধখানা হয়ে গেছে। তার মধ্যে আছে একটা কুড়ি। বড় মা, ও বড় মা, বলছি এই ক্ষত্রিয়দের কিন্তু আড়াল থেকে যুদ্ধ করাটা আমার ঠিক না। ঠিক হবে? এই তোমাদের একটা মস্ত বড় দোষ, এই বিহারি ইউপির পলিটিশিয়ানদের মতো জাত পাতের বাইরে আর বেরোতেই পারে না। এটা শোনোনি, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমি ভাবছি একটা অন্য কথা, মানে মহাভারতের যুদ্ধেও তো কৃষ্ণ সরাসরি লড়াই করেনি, মানে আমারও কি সরাসরি লড়াই করাটা উচিত হবে? ভয় পেয়ে গেলেন তো? আগেই বুঝেছি পারবেন না আপনি কিছু করতে। বাঙালি বলছে তো, মুখেই যত বড় বড় কথা, কাজের বেলায় অষ্টরম্ভা। এই লোকটা বড় ফালতু হেলে তো। এই যে বস শ্রীকণ্ডী, তুমি ছেড়ে কাছো তো, তুমি আমার সঙ্গে আছো না নেই? না নেই, আমি কারোর সাথেই কোনো থাকতে নেই। বড় ছেলে সঙ্গে থাকবে? দরকার নেই, দরকার নেই তোমাদের মতো ঘুষ বাড়ানো। একবার তো কাজ যুদ্ধ কর, তার চেয়ে আমার মতো ওই শিক্ষার্থী হয়ে থাকাই অনেক ভালো। একটা কুক্ষেত্রে যুদ্ধে তার শিক্ষা নেই। সে কি আছিস? ওটাই তাড়া তো এখান থেকে। কাউকে তাড়াতে হবে না, হবে না কাউকে তাড়া। আমি নিজেই চলে যাচ্ছি। পাশ দিয়ে যেতে যেতে তোমাদের কথা শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। ভেবেছিলাম হয়তো পারবো বোঝানো। শান্তির কথা বলতে তো ওই বলাবলি শিখনি বলে গাল করা হয়। করতে হবে অনেকটা সময় নষ্ট হলো, মানে অর্জুনবাবু যে কোনো সময় চলে আসতে পারে। ভয় পেয়ে গেলেন না তো? পেয়ে যাবো। ভয় নেই, রণে বনে ইউনিয়নে বাঙালি কখনো ভয় পায় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে যার পয়সা নেই। কুইক কুইক, অর্জুন আসছে মনে হচ্ছে। যখন দ্রোণাচার্যকে দিয়ে আমাকে জবরদস্ত ল্যাংটা মেরেছিলে, যার জেরে আমি সারা জীবন ল্যাংটা ছুরি রুলো হয়ে ছিলাম, সেটা ভুলে গেছো? হ্যাঁ, আমি তুই আমাকে মারতে আসছিস কেন? কিছু বুঝতে পারছো না, না? হ্যাঁ, যখন আমার হানিমুন করার সময়, সেই সময় তুমি আমাকে যুদ্ধ করতে পাঠাই, আর এ ঘরে আমার প্রাণটা গেল। আর কে বলেছে এরকম ফুটপটাং চক্রবর্তী ট্রেনিং দিতে? আর আমার মরার পর তুমি গিয়ে বলতে রাজসভায়, আর চারটে বউ নিয়ে বাকি জীবনটা দিব্যি কাটিয়ে দিবে। তোমার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। হ্যাঁ। আরে এই যে মশাই, আপনি ঘাড়ের উপর চেপে
তুমি আমাকে ডাকলে বলে আমি একখানা কাজ ফেলে রেখে চলে এলাম। আর এই বুড়ো বয়সে তুমি আমার সাথে গাড়োয়ারি রসিকতা করছো? হ্যাঁ হ্যাঁ, আমাকে তো পুরো লাগবে, আমাকে তো পুরো লাগবে। আর ওই চিত্রাঙ্গনা সুভদ্রা ওরা দিন দিন ইয়াং হচ্ছে না, ওদেরকে তার 5টা স্বামী নিয়ে ঘর করতে হয়নি। আমার শরীরের প্রতি যে কি চলেছে সে আমিই জানি। নেহাত আমি বলে আরে রাম, আরে কি কথার কি উত্তর! এই দেখো, আমি রেগে গেলে কিন্তু একটা কুরুক্ষেত্র কাণ্ড করে ছেড়ে দেবো বলে দিচ্ছি। থাক, তোমার বুড়ো তো আমার জানা আছে, নতুন করে কুরুক্ষেত্র ঘটানোর ক্ষমতা তোমার আর নেই। কান্ডিও গেছে, মাস্তানিও গেছে। কিন্তু আমার সাথে এইরকম ব্যবহারের মানেটা কি? ওদের অভিযোগ তো শুনলে, আর আমার সাথে কি ব্যবহার করে এসেছো তা আমার থেকে তুমিই ভালো জানো। আজ তোমার হিসেব মেটানোর দিন। এই যে আপনারা হাঁ করে আমার কথাগুলো গিলছেন কেন? যা বলেছি তা করুন না। এক মিনিট, আমার কিছু কথা বলার ছিল। তোমার কোনো কথা শোনা হবে না। না 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 না, এক মিনিট ম্যাডাম, ম্যাডাম এক মিনিট, ম্যাডাম 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 ম্যাডাম, ফাঁসির আসামিকেও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া হয়, এটাই গণতান্ত্রিক রীতি। আর আপনারা কচকচানি শুরু করলেন তো? এখানে কোনো গণতন্ত্রের নিয়ম নেই। আক্রমণ! গণতন্ত্র চুলোই না। আপনার এতদিনের বিয়ে করা পর একটা কথা বলতে চাইছে তো বলতে দিন না। আরে ওনার যা শাস্তি প্রাপ্য সে তো আমরা ওকে দেবই। বেশ, ঠিক আছে। এই, তোমার যা বলার তাড়াতাড়ি বলো। এই সময় আমি শুনতো আমাকে ছাড়ুন। বাপরে বাপ! হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমার যা বলার সেগুলো বলা হয়ে গেলে আমি আবার শুয়ে পড়বো। তখন আপনাদের যা ইচ্ছে তাই করবেন। উরি বাবা, ও বাবা, পায়ের হাঁটুতে পাশের টাকাটা বড় যাচ্ছে কদিন ধরে। বাবা অবি, একটু হাতটা ধরবি? হ্যাঁ, বাবা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার প্রিয় ভাইরা ও বোনেরা, ও না না, সরি, ভদ্র মহোদয়া ও ভদ্র মহোদয়গণ, দেখুন দেখুন, আপনারা আমাকে মারতে চান মারুন, কারণ আমি তো এমনি 4-4টে বউয়ের জ্বালা এমনি পড়ে আছি। ছেলেবেলা থেকে ওই মেজদার পিন চল খেয়ে আমার পিঠ শক্ত হয়ে গেছে। কিন্তু আপনাদের তো বিবেচনার মতো হলে কিছু থাকা উচিত। হ্যাঁ, একবারও ভেবে দেখেছেন? হ্যাঁ, ভেবে দেখেছেন কি যে শাস্তি আপনারা আমাকে দিতে চাইছেন সেটা আমার প্রাপ্য কিনা? অবশ্যই তোমার প্রাপ্য। কথার মাঝে কথা বলে ডিস্টার্ব করবেন, কথাগুলো বলতে দিন। এই বাবুর বুড়ো আঙুল কাটা গেল, দোলাচার দিয়ে সত্যি ওনার ওই আঙুল দিয়ে উনি নুনোটা হয়ে পড়লে যুদ্ধের বাজারে আমি একা মাস্তানি করে যেতে পারতাম। হ্যাঁ, পারতাম না মাস্তানি করে। মাইনি বলছি আপনাদেরকে, আমি এই নম্বরিতে ছিলাম না, সত্যি বলছি। এই ঘটনার জন্য আমি কোনো দায়ী নই, একেবারে দায়ী নই। তার জন্য আমি এটা করতে বাধ্য হয়েছিলাম, সেটা তো একবার ভাববেন আপনারা। দ্রোণাচার্য আমাদের রাজবংশের বেতনভোগ শিক্ষক ছিলেন, আর আমি তো বিনা মাইনের যোদ্ধা রাজবাড়ি। আমার তো সিদ্ধান্ত
বিছানায় শুয়ে শুয়ে ভেবেছি কেমন মাস্তান আমি, নিজের ছেলেকে পর্যন্ত রক্ষা করতে পারি না। হ্যাঁ, আমি অভিকে আর্মস ট্রেনিং দিয়েছিলাম আর্মস ট্রেনিং, কারণ সেই সময় ক্ষত্রিয় বংশে সেটাই ছিল রীতি। অভি তুই একটু বুকে হাত রেখে বলবি, খালি মেজদা তোকে ছেলে তুলে ওই চক্র হয়ে পাঠিয়েছিল, সেখানে আর কেউ ছিল না? দাঁড়াও একটু ভাবতে ভাব ভেবে বল। হ্যাঁ, একজন ছিল, আরেকজন ছিল। পয়েন্ট টু বি নোটেড বিলর্ড, আরেকজন ছিল। হ্যাঁ, সেই লোকটার লোভের জন্যই আমরা সবাই চেষ্টা খেয়েছি। এই পাঞ্চালিকে দিয়ে যখন আমি বাড়ি ফিরছি, তখন ছাড়ি করা দেখি বুঝেছিলাম যে একটা পদ মতলব আছে। মাকে এমন মিসগাইড করলো যে 5 ভাই মিলে কৃষ্ণকে হাত করে দিতে বাধ্য হলাম। কিন্তু না, তার নামে তো কিচ্ছু বলা যাবে না। তার পেডিগ্রি তো অনেক উঁচু ধরে। তিনি ধর্মপুত্র, তিনি সত্যবাদী ধর্মপুত্র। এটা সত্যি যে আমি প্রতিবাদ আমি প্রতিবাদ করতে পারিনি, সেজন্য আমি আজও আফসোস করি। কিন্তু সে সময় তো আর দুজনের চড়ে পড়ার অভ্যাস ছিল না। গুরু রাজসভায় কি হয়েছিল সেটা তো তুমি খুব ভালো করেই জানো পাঞ্চালী। চমৎকার চমৎকার। তিনি রাজ সিংহাসনে বসেছিলেন, সারা ভারতবর্ষের রাজারা তাকে ভেট পাঠাচ্ছে, না তাতে তার পোষাচ্ছে না, সাম্রাজ্য বাড়াতে হবে। চলে না হলে কৌশলে চলে গেলেন জুয়ো খেলতে, আর ফিরে এলেন সর্বশান্ত হয়ে। আরে বাবা ঠিক আছে, সব যখন হারিয়েছে সেখানেই থেমে থাক, তাই নিয়ে খুশি থাক। যুদ্ধ করবো, যুদ্ধ, রাজ্য ফেরত চাই, রাজ্য ফেরত চাই। অল্পেতে তিনি খুশি নন। আরে বাবা, সে নিজে তো কোনোদিন একটা তীরও হই জানুয়ারিতে লাগাতে পারিনি, কিন্তু তাতে কি এই আছে, অর্জুন আছে, চলে গেল জুয়া খেলতে, ফিরে এলো, দিয়ে সব গন্ডগোল করে দিল। লোক মরল, সবাই কম করলো। আমি তো কোনোদিন ভাই বোনদের মারতে চাইনি, কিন্তু ওই একটা লোকের জন্য আমি এই শুনলাম। এবার আমাদের যা করার তাহলে এবার অপারেশন যুধিষ্ঠির, অপারেশন যুধিষ্ঠির। দেখেছেন পাবলিক সাইকোলজিটা একবার দেখেছেন? যে যেভাবে নাচাচ্ছে সেই দিকেই ছুটছে। এই জন্য সেই ছেলেবেলার ওই কানামাজি খেলতাম না, কাকে ছুটে আমরা জানি না, কিন্তু কানামাজি খেলছি চলবে যে কানামাজি ভব যাকে পাবি তাকে ছো। আরে বাবা, নিজেদের পদ বুদ্ধি গুলো সব জবাবদারি দিয়ে দিয়েছিস। সব এই মস্তক গুলো যেন মিডিয়ার কাছে বন্ধক দিয়ে বসে আছে। আরে বাবা রে, এটা তো বোঝার চেষ্টা কর। যুধিষ্ঠিরের কাছে গেলে সেটা দুর্যোধনের ঘাড়ে দোষ চালাবে, আর দুর্যোধনের কাছে গেলে সে শ্রীকৃষ্ণকে দেখাবে। এত বড় একটা যুদ্ধ এত দিন ধরে চললো, এত লোক মরলো, অঙ্গ হলো, তার জন্য একা একটা লোক তাই না? এর জন্যে আমাদের সবাইখানে কিছু না কিছু দায় আছে, সবাইখানে দায় আছে।
এই বুড়ো বয়সে পৌঁছে বুঝেছি মোটাই ওই যুদ্ধ হাঙ্গামা করে কারোর কোনো লাভ হয় না মোটাই। যুদ্ধ হাঙ্গামা করে কারো কোনো লাভ হয় না। এখানে দাঁড়িয়ে আপনার এই জ্ঞানের কথা শুনে কি হবে? ওদিকে যাই কোয়েল ওখানে আছে, মাথা থেকে এ মোটাই, আরে চলছেন কোথায়? আরে আমি তো আগেই বললাম বাতের ব্যথায় পাটা পঙ্গু হয়েছে, কেউ না ধরলে উঠতে পারি না। ও মশাই, আরে একটু তুলে দিয়ে যান না, ও মশাই। আমি তো জানি তোমার ওই রাজশাহী খাওয়ার ব্যাপারটা। তা প্রথমেই গেলাম কি আর মিষ্টি দোকানে, তারপর ওখান থেকে গেলাম খাসির মাংসের দোকানে কুচি 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 করে যে খাসি কাটছে। তারপর গেলাম বিপুল পাখি মোড়ে, সেখানে ওই গরম গরম পরোটা আর আলুর দম মর্নিংওয়াকের নাম করে গিয়ে রোজ ছাটাও গিয়ে দেখি সেখানে নেই। তারপরে এসে দেখি এখানে চিট হয়ে শুয়ে পড়ে আছে। সব তো গেল বলতো, মানে তুই কবে এখানে এলি? তুইও কি মরে গেছিস? বাড়ি চলো, কে বেঁচে আছে আর কে মরে গেছে তার হিসেব বৌদি আজকে বসে বসে ঘষে ঘষে করবে। ওহ, বাপ রে বাপ। চলো চলো এসো, সাইকেলে যাবো। আমি সাইকেলে চাপতে পারবো না। আমি বসছি, তুমি চলো। আমি সাইকেল চাপতে পারবো না। না দিদা, একটা কথা বলি তোমায়, বয়স হয়েছে ষাট বাবা। ও তো বলেছি ওই রাত পিড়ে ধরে যুবদার বাড়িতে গিয়ে উল্টো পাল্টা কিনবে না, উল্টো পাল্টা কিনবে গরম হবে আর এই সব করবে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে এসো, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। আমাকে আমার ওই একটু নির্মলদার বাড়ি হয়ে যেতে হবে। হ্যাঁ কি গো, এরপরে বলবে মিনময়দা কে? তুমি আমাদের বিলেটের সেক্রেটারি মিনময়দা বলছেন না? হায় কপাল। আসবে আসবে, তোমারও ডাক আসবে। বিবেকে যত দাদা দিদি ভাই বোন ভাইপো ভাইজি সবার ডাক আসবে। জানো না সামনে যে শীতকালীন পিকনিক, সেটা একটা সিটিং করে ফিটিং করতে